থ্যাংক ইউ। আমাদের সাথে যারা আজকে কোর্সে আছেন, আমাদের সাথে এখনো সবাই জয়েন করেনি, হোপফুলি আরো অনেকে জয়েন করবে। তো আমরা জয়েন করার আগে আমরা কথা শুরু করে দিই, কারণ যেহেতু আজকে ইন্ডিভিজুয়াল ক্লাস, আমরা কথা বলতে থাকবো। আমি বা পরবর্তীতে যারা আমার সাথে কথা বলবে আমি রিকোয়েস্ট করব যেন একটু ভিডিও মোডে জয়েন করে। কারণ ভাইবা বোর্ডে আমাদের একটা বড় একটা ব্যাপার হচ্ছে আমাদের গেস্টার পশ্চার। এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো যে গেস্টার পশ্চার মানে হচ্ছে যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের আই মুভমেন্ট, এগুলো থেকে কিন্তু অনেক কিছুই বোঝা যায় যে আসলে আমি কতটা কনফিডেন্ট। আমি যদি কনফিডেন্টলি যদি মানে কোনো কিছু অ্যান্সার করতে না পারি, আমার অ্যান্সার হয়তো বা কারেক্ট আছে, যদি আমার মধ্যে একটা কনফিউশন থাকে, তাহলে তোমার মানে আমরা খুব বেশি ভালো করতে পারবো না। সো আমরা একটু সেই জিনিসগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। তো আমরা ভাইবা বোর্ডে মানে বাংলাদেশে যে এগ্রিকালচার রিলেটেড ভাইবার যতগুলো রূপ আছে, সবগুলোই আমি একটু ক্লাসিফাই করব। ক্লাসিফিকেশনটা একটু পরে করব, আরো কয়েকজন জয়েন করতে বলে দিই সেটা। আমার- আমাদের মূলত বাংলাদেশে আমরা যে চাকরির ভাইবা গুলো দেই, এগ্রিকালচার বিভাগগুলোর মধ্যে বিসিএস এর ভাইবাটা খুবই একটা ইম্পর্টেন্ট ভাইবা। আর হচ্ছে রিসার্চ ইনস্টিটিউশনের ভাইবা, আর হচ্ছে প্রাইভেট জবের ভাইবা, আর আদার্স জবের ভাইবা। তো এই তিনটা চারটা ভাইবার মধ্যে আমাদের কিছু ক্লাসিফিকেশন আছে। তো সেটা নিয়ে আমি তো একটু পরে কথা বলতে থাকি। আমরা একটা ভাইবা আমরা শেষ করি, তারপর হচ্ছে যে আমরা আরো যারা জয়েন করবে তাদের সাথে কথা বলবো। আর বাকিদেরকে বলে রাখি, আজগরের সাথে কথা বলার পর তোমরা একটু চেষ্টা করবে ভিডিও মোডে তোমরা ইয়ে করার জন্য, প্রিপারেশনটা নিয়ে রেখো। এটা মানে আমাদের ক্লাসের জন্য দরকার। তোমাকে আমার আহ, ইয়ে মানে তোমাকে দেখতে হবে এতটা মানে ব্যাপার, মানে এরকম কোনো কিছু হয়ে যায়নি। আমরা আজকে 10:30 পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস করব। আমরা তারপরে খেলা টেলা নিয়ে যদি কারো খুব বেশি আগ্রহ থাকে খেলতে দেখতেই পারে। আজগরের বাড়ি কোথায়? স্যার আমার বাসা নাটোর জেলায়, স্যার নাটোর সদর উপজেলা, স্যার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন বড়বাড়িয়া গ্রামে স্যার। নাটোর জেলায়, হ্যাঁ। তো নাটোরে তোমাদের তো চলন বিল আছে, তাই না? জি স্যার। তো নাটোরে যে চলন বিল আছে, এই নাটোরের চলন বিলে তোমাদের একটু যদি তুমি বলো যে চলন বিলের ক্রপিং প্যাটার্নটা কি। স্যার স্যার ক্রপিং প্যাটার্ন স্যার এই মুহূর্তে স্যার আমার ক্লিয়ার ভাবে মনে আসতেছে না, সেদিন ক্লাসে নিছি। আচ্ছা, আমি যদি তোমার ভাইবা কন্টিনিউ করি তাহলে হচ্ছে যে তোমার তুমি প্রশ্নগুলো মনে রাখবা। যে যাকে যে প্রশ্ন করবো পরে ওই প্রশ্ন নিয়ে তুমি আমাকে বলবা যে স্যার ক্রপিং প্যাটার্ন জিজ্ঞেস করছিলেন, পারি নাই। ওটা নিয়ে আমি আলোচনা করবো। এখন যদি ক্রপিং প্যাটার্ন নিয়ে আলোচনা করতে যাই, তাহলে আর ভাইবা আগাবে না। কথা বুঝতে পারছো? তো একটু বলেই রাখি যে ক্রপিং প্যাটার্নটা মানে তোমাদের সবার জন্য, তোমার নিজ এলাকার ক্রপিং প্যাটার্ন জানাটা খুবই জরুরি। ক্রপিং প্যাটার্নটা এমন একটা জিনিস, এগ্রিকালচারের এবিসিডিটা হচ্ছে ক্রপিং প্যাটার্নের মধ্যে আছে। বাংলাদেশের সব এলাকার ক্রপিং প্যাটার্ন একরকম না। হাওর অঞ্চলের ক্রপিং প্যাটার্ন, তোমাদের নাটোরের ক্রপিং প্যাটার্ন, কিংবা পাহাড়ের ক্রপিং প্যাটার্ন, কিংবা চিটাগাং অঞ্চলের ক্রপিং প্যাটার্ন, কিংবা বরেন্দ্র অঞ্চলের ক্রপিং প্যাটার্ন টোটালি ডিফারেন্ট। এক এক অঞ্চলে এক এক রকম ক্রপিং প্যাটার্ন। তোমাদের চলন বিলে তোমার এই বিলের মধ্যে, বিল মানে হচ্ছে পানি থাকে। পানি মানে আমন সিজনে, এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে এই বিলের মধ্যে কিছু হয় না, হয়। জি না স্যার। তার মানে এই বর্ষাকালে কিছু হচ্ছে না, পানির নিচে থাকতেছে। তাহলে অন্য যে সময়টা আছে ওই সময় তোমার চাষাবাদ হয়। তার মানে বছরে একটা ফসল চাষ হয়, সেটা হচ্ছে বোরো ধান। তাহলে বোরো ধান যদি জি চাষ স্যার। হয়, বোরো ধান তোমার চাষ হচ্ছে ইয়েতে উইন্টারে, রবি ক্রপে। বোরোর পরে তোমার বর্ষা আসার আগে বড় জোর একটা ফসল হইতে পারে, সেটা হইতে পারে আউশ হইতে পারে। তাহলে বোরো আর আউশ হইতে পারে। আর যদি তুমি মনে করো আমনের যদি হয়, উঁচুর দিকে, উঁচু জমির দিকে কিছু ধান হইতে পারে। তাহলে তোমার এলাকায় ম্যাক্সিমাম ক্রপিং প্যাটার্ন হচ্ছে বুরো, ফেলো, ফেলো। আর একটা ক্রপিং প্যাটার্ন হচ্ছে বুরো, আউশ, ফেলো। আরেকটা হইতেছে যে তোমার বোরোর সিজনে তোমার যদি বুরো না হয়ে সরিষা হয়, কিংবা যদি ভুট্টা হয়, কিংবা যদি তোমার আলু হয়, তাহলে হচ্ছে যে পটেটো, ফেলো, ফেলো। অথবা যদি ভুট্টা হয়, তাহলে মেইজ, ফেলো, ফেলো। এটা হচ্ছে তোমার এলাকার ক্রপিং প্যাটার্ন। এখন আমি তোমাকে একটা গ্রস বলে জি দিলাম। স্যার, থ্যাংক ইউ। যখন তোমার উপজেলায় যাবা, তুমি তোমার যে যে যার বাড়ি যেখানে, সেই উপজেলার ক্রপিং প্যাটার্ন সম্বন্ধে জানাটা খুব দরকার, এটা একেবারে ফরজ।
তোমার কোন উপজেলার ক্রপিং প্যাটার্ন কি, বাংলাদেশের ওভারঅল ক্রপিং প্যাটার্ন কি, তোমার উপজেলার ক্রপিং প্যাটার্ন কি, হাওর অঞ্চল এবং স্পেসিফিক কিছু অঞ্চল আছে যেগুলো বাংলাদেশের প্রবলেমেটিক রিজিয়ন, সেই রিজিয়নের ক্রপিং প্যাটার্নটা তোমাদের অবশ্যই জানা লাগবে। এটার জন্য কিন্তু আমি তোমার দেখো এগ্রিকেরিয়া গ্রুপ আছে, বিভিন্ন জায়গায় আছে। আমি কিন্তু তোমাদেরকে ঈদের দিন, ঈদের মধ্যে লিখছিলাম যে তুমি যখন ঈদে বাড়ি গেছো, তুমি চেষ্টা করো যে তুমি তোমার কৃষি অফিসার, এখন ঈদের মধ্যে ছুটি বন্ধ, আচ্ছা তাহলে উপসহকারী কৃষি কর্মকর্তার বাড়ি তো তোমার এলাকাতেই, তার কাছে যাও, একটু জিজ্ঞেস করো যে আমাদের এলাকায় মূলত কি কি চাষ হয়, কোন কোন ফসল ভালো হয়, আমাদের এলাকায় কৃষির সম্ভাবনা কি কি, আমাদের এলাকায় কোন জায়গায় কৃষির মানে গ্যাপ আছে, ওই জায়গাটা কিভাবে মিট আপ করা যায়। এই জিনিসগুলো যদি তুমি তোমার এলাকা থেকে না জানো, এটা কিন্তু আমি জেনে যাব না। কিন্তু তুমি আজগর এটা কিন্তু ভেবো না যে তোমাকে যদি প্রশ্ন করা হয়, তুমি যদি একটা ভুলভাল ভুজুং ভাজুং দিয়ে তুমি মনে করো যে তুমি পার পায়ে যাবা, সেটা পারবা না। কিন্তু আমার কারণ হচ্ছে যে আমি কিন্তু বাংলাদেশের ওভারঅল ক্রপিং প্যাটার্ন, ওভারঅল বাংলাদেশের এগ্রিকালচারাল সিনারিও আমার মাথার মধ্যে আছে। অতএব তুমি যখন প্রশ্নের উত্তর দিবা, আমি কিন্তু সেটা ডিফেন্ড করতে পারবো। না, তোমার এলাকায় তো তুমি আমাকে বললা যে স্যার বোরো ফেলো টিয়ামন আমার এলাকায় ক্রপিং প্যাটার্ন, অবভিয়াসলি তুমি খুব সুন্দর অ্যান্সার করলা, কিন্তু তোমার অ্যান্সার তো আমি নিব না, কারণ আমি জানি তোমার এলাকায় বিল এলাকা, নিচু এলাকা, নিচু এলাকায় টিয়ামন ধান হওয়ার কোনো সুযোগ নাই। এই যে এখন যেটা সামনে বর্ষাকালে এখন যেটা লাগাবে, এই যে এখন যেটা জ্বালা ফেলতেছে বা বীজতলা ফেলতেছে, চারা করতেছে, সেটা তোমার নেক্সট ইয়েতে যেটা তোমার ই করবে সেটাকে বলে আমরা এই ইয়ে। তো এরকম সবাইকে বলে রাখতেছি যে আমরা তো ক্রপিং প্যাটার্নটা আমাদের কিন্তু জানা খুবই দরকার, ওভারঅল বাংলাদেশের ক্রপিং প্যাটার্ন এবং নিজ উপজেলার ক্রপিং প্যাটার্ন। সো আজগর আমি কিন্তু ভাইবা থেকে এই যে ডিটাচড হয়ে গেলাম শুধুমাত্র তোমাকে ক্রপিং প্যাটার্ন বুঝাইতে চাই। এই জন্য তোমাদেরকে বলে রাখি ভাইবাতে তোমাদের যে যাকে যেটা বলে রাখবো তোমরা পরে আবার আমাকে একটু রিপিট করবে ভাইবা শেষে, আমি ওটা আবার তোমাদেরকে জি করে স্যার। দিচ্ছি। তো আজগর আজকে বাংলা কি মাস? স্যার আষাঢ় মাসের কাছাকাছি, আষাঢ় মাস পড়ছে কিনা স্যার এটা? শোনো, স্যার আমার মাথায় মাথায় সব সময় একটা জিনিস চিন্তায় রাখবা যে মাসের মানে বাংলা ইংরেজি মাসের 14 বা 15 তারিখে গিয়ে বাংলা মাসের 1 তারিখ হয়। তুমি হিসাব করে দেখো, পহেলা বৈশাখ হচ্ছে 14 এপ্রিল। তাহলে তুমি যদি আজকে তোমার আজকে যে মানে ইয়ে হোক, আজকে হচ্ছে 22 তারিখ, দ্যাট মিনস আষাঢ় মাস প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। জি সেটা স্যার। 6 বা 7 হইতে পারে, এইটুকু ভেরিয়েশন হতে পারে। তুমি এখন আষাঢ় মাসটা, আজকে যে আষাঢ় মাস, এটা যদি তুমি না জানো তাহলে কিন্তু ইয়ে, কারণ আমাদের এগ্রিকালচার রিলেটেড যত তথ্য আছে, আমাদের কৃষকরা কিন্তু তোমার চাষাবাদ করে তোমার এই ইয়ে দেখে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। এখনো তারা বলে যে এই এই মাসে তোমার ধান লাগানো যাবে, আগুন মাস চলে আসছে, কাতি মাসের মধ্যে আমাদের মরা কার্তিক। তাহলে তুমি এই যে সাল তারিখ তোমরা এরকম জানতেছো না, এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এখন মাথায় কিন্তু এই জিনিসটা তোমার ক্যাচ করতে হবে দ্রুত। তুমি সিজনটা তো অবশ্যই মনে রাখতে হবে, সিজনটা মনে রাখলে তাহলে কিন্তু তুমি পরবর্তীতে তুমি ইয়ে করতে পারবা। তো তোমার আমাকে তোমাকে একটু বলো তো, বর্ষাকালে 5টা ফুলের নাম বলো। স্যার কদম ফুল হয়, তারপরে বর্ষার শেষের দিকে স্যার শাপলা ফোটে স্যার। স্যার আসগর, তুমি কি বুঝতেছো যে মানে তোমাকে যে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে এটা ক্লাস 2 এর একটা বাচ্চার প্রশ্ন? ডোন্ট মাইন্ড, আমি তোমাকে এই জন্যই বলতেছি যে ভাইবা বোর্ডটা মানে ভাইবা বোর্ডে আমাদেরকে বলা হয়, আমি তো ভাইবা বোর্ডে কি করলাম এটা, আমাকে যা জিজ্ঞেস করছে সবই পারার প্রশ্ন, কিন্তু আমি কিছুই পারি নাই। এই জায়গাটাই যেন তোমাদের গ্যাপ না হয়, আমি তোমাদেরকে একটু বোঝায় দেওয়ার চেষ্টা করতেছি। ভাইবা বোর্ডে কখনোই তোমাকে খুব এক্সক্লুসিভ প্রশ্ন জিজ্ঞেস করে না, কিন্তু তুমি একেবারে গড়গড় গড়বড় পাকায় ফেলো। কারণ হচ্ছে যে ইয়ে, আজকে তুমি মানে এটার জন্য কি কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে যে বর্ষাকালীন কয়েকটা ফুলের নাম? এটা তো তোমার প্রস্তুতি নেওয়ার মতো কোনো মানে কোনো ঘটনা ঘটে নাই, হ্যাঁ? তাহলে তুমি এই জি জিনিসগুলো স্যার। তুমি যেন ইয়ে করতে পারো। তোমাকে হুট করে বললো যে কয়েকটা মানে বৃক্ষ জাতীয় ফুল গাছের নাম বলো, আজগর। স্যার কদম ফুল আছে স্যার, জেসমিন, তারপরে স্যার আহ, জেসমিন কি বৃক্ষ জাতীয় ফুল? গাছের ক্লাসিফিকেশন বলো। স্যার গাছের স্যার এটা স্যার চার ভাবে স্যার। কি কি? চার স্যার। হ্যাঁ, হার্ব, শ্রাব, ট্রি, এই হচ্ছে গাছের জি স্যার। ক্লাসিফিকেশন।
জেসমিন তো জি ট্রি না, জেসমিন তো শ্রাব। জি স্যার। তাহলে তোমার মানে গুল্ম জাতীয় উদ্ভিদ। তাহলে তুমি বৃক্ষ জাতীয় উদ্ভিদ বলছো। তুমি তো কৃষ্ণচূড়া আছে, রাধাচূড়া আছে, সোনালো আছে, কদম আছে, এই জারুল আছে, এগুলো কিন্তু বর্ষাকালীন ফুল, গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফুল। এই যে মানে ধরো যে তুমি মানে তোমার প্রশ্নের উত্তরটা তোমার কাছে রেডি হচ্ছে না, এটার পিছনে কিন্তু তুমি দায়ী। মানে তুমি যে কোনো জায়গায় যাবা, যখন তোমরা যখনই যে কোনো জায়গায় যাবা, তুমি প্রশ্ন নিজে নিজে তৈরি করবা এবং উত্তর নিজে নিজে দেওয়ার চেষ্টা করবা। তাহলে ভাইবা বোর্ডের জন্য তোমার একটা মেন্টাল প্রিপারেশন হবে। তুমি ভেবো না যে তুমি যে কোনো জায়গায় গিয়ে তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করলে, এটাকে বলে তোমার এক্সট্রিম স্পিচ। মানে উম, উপস্থিত বুদ্ধির মাধ্যমে তোমাকে অ্যান্সার করা। তোমাকে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে, যে সেই ধরনের প্রশ্ন নিয়ে তুমি মানে প্রস্তুত না। তুমি মনে করো নিজেকে তুমি নায়ক ভাববা, নায়ক বা নায়িকা ভাববা আর কি। কিরকম? ধরো যে তুমি একটা টিভিতে যখন শাহরুখ খান বা সরি মানে বাংলাদেশি কোনো নায়ক সামনে আসে, তখন তাকে জিজ্ঞেস করা হয় আপনার প্রিয় ফুলের নাম বলেন, আপনার প্রিয় ঋতু কি, আপনার প্রিয় রং কি। তো তখন তুমি মনে করো যে তুমি যদি মানে ধরো যে তুমি একটা সেলিব্রিটি হইতা, তাহলে তুমি মানে প্রিয় ফুল হলে তুমি কি বলতা? এবং তুমি যে বললা বিহাইন্ড দ্য সিন হোয়াট ইজ দ্য রিজন, তোমাকে যদি এখন বলি যে আজগর তোমার প্রিয় রং কি, তুমি হয়তো বা ঠাস করে এটা বলে দিলা কমলা, কারণ তোমার ওই মুহূর্তে মনে করো যে তুমি উপস্থিত বুদ্ধি দিয়ে একটা মানে দিয়ে দিলা। কিন্তু তখন তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে কেন তোমার কমলা রং প্রিয়। এখন তুমি যদি মনে করো ওই অ্যান্সারটা দিতে না পারো, তাহলে কিন্তু তুমি তুমি কিন্তু ওই মুহূর্তটা সামাল দিতে পারবে না। অবশ্যই তোমার কোনো ঘটনা আছে যে ঘটনার প্রেক্ষিতে তুমি কমলা রং পছন্দ। হ্যাঁ, যে এই এই জিনিসগুলো, বা সূর্য ডোবার আগে স্যার যখন সূর্যটা ডুবে যায়, লাল টকটকে বা কমলা রঙের যে একটা আভা দেখা যায়, ওটা দেখলে স্যার আমার কাছে খুব মানে বিমুগ্ধ হই। ওই সময়টা আমার কাছে খুব মানে মনে হয় পৃথিবী থেকে আমি একটা বিচ্ছিন্ন মানে মহাশূন্যের দিকে আমি ধাবিত হচ্ছি। মানে তুমি একটা কাল্পনিক ভাবে তুমি ওটাকে তৈরি করে রাখো, যাতে করে তোমার অ্যান্সারটা, কমলা আমার কমলা খাইতে খুব ভালো লাগে, এই কারণে কমলা পছন্দ। তোমার অ্যান্সারটা কিন্তু তুমি যৌক্তিক ভাবে বলছো যে কমলা খাইতে তোমার ভালো লাগে, কমলা দেখতে তোমার খুব ভালো লাগে। কিন্তু এটা কি তোমার একটা সাহিত্যিকের মতো বা একটা মানে খুব মানে লজিক্যাল একটা অ্যান্সার হলো? আবার তুমি মনে করো যে তোমাকে বললাম যে তোমার আজগর তোমার পছন্দের ফুলের নাম বলো। তো তুমি বললা যে গোলাপ ফুল, ওকে নাইস, তাহলে আজগর তোমার পছন্দের ফুলের নাম বলো। আমি তোমাকে এবার সেকেন্ড প্রশ্ন করতেছি। স্যার শাপলা ফুল স্যার। আচ্ছা, খুবই ভালো কথা। তুমি আমাকে বলো তো যে এই শাপলা ফুলের সাইন্টিফিক নেম কি? স্যার নিমফিয়া নৌচালি। নিমফিয়া নোসেলি। বাংলাদেশে কয় জাতের কি কি জাতের শাপলা দেখা যায়? স্যার বাংলাদেশে স্যার সবচাইতে বেশি দেখা যায় স্যার সাদা শাপলা স্যার। সাদা শাপলা, আর কি দেখা যায়? স্যার আহ, হালকা লাল রং দিয়ে স্যার হালকা লাল আভার মতো থাকে এমন স্যার শাপলা থাকে স্যার। শাপলা ফুল কখন ফুটে আর কখন মানে ইয়ে থাকে, বন্ধ থাকে? স্যার বর্ষার সময় মানে বর্ষাকালে দিনের স্যার কোন শাপলা। ভাগে ফুল ফুটে? দিনের কোন ভাগে ফুল ফুটে, কোন ভাগে ফুল বন্ধ থাকে? সরি স্যার এটা বলতে পারতেছি না স্যার। শাপলা ফুল কিন্তু দিনের বেলায় ফোটে না। মানে এটা শাপলা ফুল রাতের বেলায় ফোটে, এবং দিন যখন সূর্য ওঠে তখন আস্তে আস্তে ফুলটা কিন্তু ইয়ে হয়ে যায়। গান শোনো নাই? শালক ফুলের লাজ নাই, রাইতে শালক ফুটে লো, রাইতে শালক ফুটে। তুমি শাপলা ফুল থাকো তোমার বাড়ি চলন বিলে, তুমি দেখবা দিনের বেলায় কিন্তু ফুল ফুটে থাকে না। এক হচ্ছে বিকালের দিকে যাবা যখন, তখন ফোটা শুরু হয়। আবার সারা রাতে ফুটে, সকালবেলা যখন সূর্য উঠতে থাকে তখনই আবার ফুল মিয়ে যায়। ঠিক আছে? শাপলা ফুল জি থেকে স্যার। মানে শাপলা ফুলের অর্থনৈতিক গুরুত্ব বলো। স্যার শাপলা ফুলের স্যার বাংলাদেশে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। স্যার শাপলা ফুল এটা স্যার আহ, শাপলা ফুলের যে ডগা আছে সেটা সবজি হিসেবে মানুষ অনেক দিন আগে থেকে খায়। তারপরে স্যার শাপলা ফুলের যে বীজ হয় সেই বীজগুলা স্যার খই তৈরিতে ব্যবহার হয় এবং স্যার এটা স্যার কাঁচার সময়ও স্যার শিশুরা এবং বড়রাও খায় স্যার। এবং শাপলা ফুলের স্যার নিচে স্যার একটা আহ কন্দ জাতীয় স্যার যে কাণ্ড হয় সেটা স্যার খাদ্য হিসেবে স্যার ব্যবহার করা যায় স্যার আলুর মতো স্যার। ওকে, আজগর তুমি মাস্টার্স করছো নাকি কোন সাবজেক্টে পড়াশোনা করতেছো তুমি? জি স্যার আমি ক্রপ ফিজিওলজি এন্ড ইকোলজি থেকে স্যার মাস্টার্স করছি স্যার।
আচ্ছা আচ্ছা। তো তুমি আমাকে একটু বলো তো যে তোমার এই যে জেরোসেরি মানে কি? স্যার মরু অঞ্চলে স্যার যে প্রক্রিয়ায় স্যার বৃক্ষ বা স্যার স্যার উদ্ভিদের যে প্রজন্ম শুরু হয় স্যার মরু এলাকায়, এই প্রক্রিয়াটাই স্যার তুমি কোন সাবজেক্টে জেরোসেরি পড়াশোনা স্যার। করছো বলছো, আবার বলো তো। স্যার ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি স্যার। তুমি ইকোলজি শব্দটা তুমি এই সংজ্ঞার মধ্যে বলতে পারতেছো না? যে কোনো একটা মরুভূমিতে যখন কোনো একটা ইকোসিস্টেম গড়ে ওঠে তাকে বলা হয় জেরোসেরি। তুমি কিন্তু সংজ্ঞাটাই বলতে পারতেছিল না, মানে ইকোসিস্টেম গড়ে ওঠার প্রক্রিয়াটাই তো সেই, তাই না? জি স্যার। মরুভূমি যে এখন ইকোসিস্টেম গড়ে ওঠে তাইলে বলতেছি আমরা জেরোসেরি। আমার পানিতে যে ইকোসিস্টেম গড়ে ওঠে তাকে বলে হাইড্রোসেরি, তাই না? আমার স্যালাইন রিজনে জি স্যার। যখনই হয় তখন আমরা কি বলি? স্যামোসেরি কাকে স্যার বলা হয়? সামোসেরি স্যার। না না, স্যামোসেরি বলা না। আচ্ছা যাই হোক। তা তুমি একটু বলো তো, ইকোসিস্টেম মানে মরুভূমিতে একটা ইকোসিস্টেম গড়ে ওঠার সিস্টেমটা কি? কিভাবে একটা ইকোসিস্টেম গড়ে ওঠে? সরি স্যার, আমি এই মুহূর্তে স্যার মনে করতে পারছি ওকে না ঠিক আছে, প্রথমত। আমি তোমার সাথে আরো 2 মিনিট কন্টিনিউ করব। প্রথম ব্যক্তি তো তুমি। তুমি আমাকে একটু বলো যে তুমি যে ক্রপ ইকোলজিতে পড়ছো, তুমি আমাকে বলো যে এই ভুট্টার লাইফ সাইকেলে তোমার কি কি স্টেজ আছে ভুট্টা গাছের? স্যার ভুট্টা গাছের স্যার সিবলিং ফিজিওলজিক্যাল স্টেজ স্টেজ। স্যার, হ্যাঁ হ্যাঁ। ওকে বলো, গ্রোথ হ্যাঁ বলো। স্টেজ, তারপরে রিপ্রোডাকশন স্টেজ স্যার। তুমি তো এক ধাক্কায় রিপ্রোডাকশন স্টেজ বলে দিলা। রিপ্রোডাকশন স্টেজে তো আরো ভাগ ভাগ করে কয়টা স্টেজ আছে? স্যার ফ্লাওয়ারিং স্টেজ আছে স্যার, তারপরে স্যার ভুট্টার গাছ শোনো, আমি তোমাকে কিন্তু স্পেসিফিকলি বলছি, ফ্লাওয়ারিং তো সব গাছেই হয়, কিন্তু ভুট্টা গাছের ফ্লাওয়ারিং স্টেজটাকে কি বলা হয় সেটা বলো। সরি স্যার বলতে পারতেছি না স্যার। টাজেলিং এন্ড সিল্কিং নাম শুনছো? ভুট্টার ফ্লাওয়ারটাকে মেল পার্টটাকে বলা হয় টাজেল। সিল্কিং, সিল্ক আর ইয়েটাকে নিচে বলা হয় টাসেলিং টাজেল। এন্ড সিল্কিং স্যার। হ্যাঁ, টাসেলিং এন্ড সিল্কিং, এটাকে বলা হয় ভুট্টার তোমার ইয়ে। এখন তুমি যদি মনে করো যে তুমি ওই স্টেজটা না বলতে পারো, স্পেসিফিকলি না বলতে পারো, তাহলে আমি কিন্তু বুঝবো যে তুমি ওটা জানো না। ফ্লাওয়ারিং স্টেজ সবাই জানে, ভেজিটেটিভ স্টেজ সবাই জানে, রিপ্রোডাক্টিভ স্টেজ সবাই জানে। বাট তোমাকে স্পেসিফিকলি বলতে হবে যে কব প্রোডাকশন, ভুট্টার যে তোমার ওই যে মোচা যেটা হয়, এটার ইংরেজি নাম হচ্ছে কব। তো আজগর আমাকে বলো তো, ভুট্টার সবচেয়ে কঠিন পোকাটার নাম কি? ভুট্টা গাছের সবচেয়ে যে সবচেয়ে স্যার বিদ্যমান এটার নাম কি? স্যার ডিক্লারেস পারমিজারা স্যার। না না না, হয় নাই, ডিক্লেরেস বা আর্মিজারা না। এটার নাম হচ্ছে তোমার, এটা পোকাটার ইয়ের নাম হচ্ছে তোমার তোমার বাবা বাবা, সরি সরি। এই আমি সরি, আমার বাচ্চা মাঝখানে আমাকে একটু ইন্টারাপ্ট করছে। তো তোমার এই ভুট্টার হচ্ছে ফল আর্মি ওয়ার্ম, কিন্তু এটার ইংরেজি নাম জি স্যার স্কিলকুলা ফরান। ইনসার্টালিস মনে হয় সম্ভবত। আমি পুরো নামটা এই মুহূর্তে মনে করতেছিলাম না। বাট তুমি নামটা বলতে পারো নাই। ভুট্টার ফল আর্মি ওয়ার্ম হচ্ছে ভুট্টার সবচেয়ে বিধ্বংসী পোকা। তোমার এলাকায় আজগর আমাকে শুধু বলো, তোমার এলাকাটা কত নাম্বার এই যেটা অবস্থিত? স্যার এই মুহূর্তে স্যার মনে আসতেছে না স্যার, সরি। ওকে থ্যাংক ইউ। আমরা আমাদের প্রথম লেকচার ভাইবা শেষ করি। আজগর সম্বন্ধে আমি রিভিউ দেই। আজগর বেসিক তথ্য না জানলে মানে তুমি ভালো করতে পারবা না, সেই জায়গাটায় গ্যাপ আছে। হ্যাঁ, বেসিক তথ্যগুলো তোমাকে, যেমন এই যে তোমার নাম যেরকম জানা লাগবে, আহ, নামের সাথে তোমার এই জেটটাও তোমাকে জেনে রাখতে হবে। তারপরে তোমার ক্রপিং প্যাটার্ন তোমার জানতে হবে। তোমার এলাকায় কি ফসল হয় কি ফসল হয় না, মানে সবকিছু তোমার ছোটস্থ রাখা লাগবে। আর আমি তোমাকে যে প্রশ্ন বলছি, যে নিজে নিজে তুমি ভাইবার প্রশ্নগুলো তোমরা আওড়া আনার চেষ্টা করবে, না হলে তোমরা কিন্তু এটা ভালো করবে না। এটা করতেই হবে, নিজেকে নিজেই ডেভেলপ করতে হবে। এবং ডেভেলপ করার সিস্টেমটা ওইটাই, যে তুমি যদি নিজেকে সেলিব্রিটি ভাবো, তোমাকে কি কি প্রশ্ন করতে পারে তুমি দেখবা যে সেলিব্রিটিকে কি কি প্রশ্ন করে, যে ওই প্রশ্নগুলোর উত্তর তুমি দেওয়ার চেষ্টা করবা।
আর তোমাকে তো আমি অলরেডি প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তোমার অলরেডি সলভ করে ফেলছি। তো আমরা আমরা দেখি তুমি থাকবো আমাদের সাথে, বাট তুমি একটু বুঝতেছো যে তোমার গ্যাপ গুলো কি কি? জি স্যার, আমি বুঝতেছি স্যার। হ্যাঁ, এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলোতে আমাদের ফোকাস করতে হবে। জিহাদ, তুমি আজকে শুরুর দিকে জয়েন করেছো, জিহাদের সাথে কথা বলি। থ্যাংক ইউ আজগর। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম স্যার। জিহাদের ভিডিও আসছে না। ওকে, জিহাদ তুমি কি হল থেকে কথা বলছো? জি স্যার। আচ্ছা, তো জিহাদ, জিহাদের পুরো নাম কি বলো তো জিহাদ? জিহাদ ইসলাম চৌধুরী। জিহাদ ইসলাম চৌধুরী। তো তুমি কি আমাকে বলতে পারো জিহাদ, আমাদের বাংলাদেশের মানুষের নামের পাশে যে চৌধুরী থাকে, চৌধুরীটা কিভাবে আসলো? স্যার, আগেরকার সময়ে যেসব জমিদাররা ছিল তাদের নাম অনুসারে আসছে। আর কয়েকজন হয়তো বা পদবী বলে মনে হয় পাইছে, শিক্ষিত বা এইটা দেখেছি। তুমি আমাকে একটু বলতে পারবা চৌধুরী নাম আছে এরকম কোনো বিখ্যাত ব্যক্তি আমাকে, আমার সাথে তোমার নামের সাথে মিলে, যে কারো নামের পাশে চৌধুরী আছে এরকম কোনো বিখ্যাত ব্যক্তির নাম বলতে পারবা বাংলাদেশে? শমসের মবিন চৌধুরী নামে। এই নামে কোনো, মানে বাংলাদেশে কোনো লেখক সাহিত্যিক এরা কারো নাম বলতে পারবা? মনে করতে পারতেছি না স্যার। শুনছিলাম এর। আচ্ছা জিহাদ, তোমার বাড়ি কোথায়? স্যার ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া বললে তো হবে না, তোমাকে স্পেসিফিকলি উপজেলার নামটা বলতে হবে। স্যার ব্রাহ্মণবাড়িয়া সদর। ব্রাহ্মণবাড়িয়া সদরে তোমার বাড়ি। আচ্ছা জিহাদ, ব্রাহ্মণবাড়িতে তোমার বাড়ি, তুমি আমাকে একটু বলো তো, এই ব্রাহ্মণবাড়িয়াও তো হাওর অঞ্চল তাই না? তোমার এলাকায় কি হাওর, তুমি হাওর দেখেছো নাকি তোমার এলাকায় হাওর নাই? স্যার আমাদের এলাকা হাওড় অঞ্চল। তোমার এলাকায়, তোমার এলাকা, ওকে ওকে বাবা, আমি ক্লাস নিচ্ছি, সরি। এই, আচ্ছা ঠিক আছে, সরি, তোমার এলাকা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো তোমার এলাকায় ব্রাহ্মণবাড়িয়ার পাশে যে বর্ডার আছে ওই পাশে ভারতের কোন কোন অঙ্গরাজ্য? স্যার আসাম। আসাম। আসামের রাজধানীর নাম কি? আসামের রাজধানীর নাম ত্রিপুরা। ত্রিপুরা। ত্রিপুরা না? স্যার আসামের রাজধানীর নাম ত্রিপুরা। তুমি আমাকে বলো তো সেভেন সিস্টার্স এর সাতটা অঙ্গরাজ্যের নাম বলো তো, কোন কোন ইয়েকে সেভেন সিস্টার্স বলা হয়? স্যার আহ, পশ্চিমবঙ্গ তো বাদ, আসাম, মিজোরাম, মেঘালয়, আহ, ইয়া, তারপর হচ্ছে স্যার নাগাল্যান্ড, মণিপুর। স্যার মণিপুরের রাজধানীর নাম বলো। ত্রিপুরা। ইম্ফল। আচ্ছা ঠিক আছে। তো জিহাদ, তুমি একটু বলো তো, যে তুমি ব্রাহ্মণবাড়িয়া যে বাড়ি তোমার, ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা নির্দিষ্ট নাম আছে, ওই জেলার নামটা কি বলো তো? প্রত্যেকটা জেলায় জেলা ব্র্যান্ডিং এর নাম রাখা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম কি? তিতাস। না না, তিতাস তো একটা উপজেলার নাম ব্রাহ্মণবাড়িয়া। না স্যার, নদীর নামে তিতাসটা একটু ফেমাস। আচ্ছা তুমি এখন আমাকে খুবই সিম্পলি বলো, বাংলাদেশে এই মুহূর্তে যে যে সার আমরা ব্যবহার করি, সারগুলোর দাম বলো, কোনটা বর্তমানে কত টাকা কেজি? স্যার ইউরিয়া 20 টাকা কেজি। হয় নাই, 27 টাকা কেজি। তারপরে টিএসপি স্যার 33 টাকা মনে হয়। ইউরিয়া টিএসপি এমপি 55 টাকা। এমওপি 55 টাকা, ইস রে, হয় নাই। আজকের ভিডিও অফ করে দাও, সমস্যা নেই। হয় নাই। আর কি কি আর কি কি আর কি কি বলো? স্যার জিঙ্ক সালফেট 250 টাকা। 250 টাকা। 1 কেজি হাইব্রিড ধানের দাম কত? হাইব্রিড ধানের বীজের দাম কত বাংলাদেশে? 1 কেজি হাইব্রিড দামের 150 টাকা কাছাকাছি। না রে ভাই, 500 টাকা কেজির নিচে হাইব্রিড ধানের বীজ তোমাকে কেউ দিবে না।
বাংলাদেশে জনপ্রিয় দুইটা হাইব্রিড ধানের বীজের নাম বলো, হাইব্রিড জাতের নাম। ব্রি ধান 28, স্যার আরে ব্রি ধান। হাইব্রিড, এগুলো তো ব্রি ধান 20 তো হাইব্রিড না, এটা তো এইচওয়াইভি রাইস, হাই ইল্ডিং ভ্যারাইটি, উফশি বলা হয়। তোমাকে আমি হাইব্রিড ধানের নাম জিজ্ঞেস করছি। আচ্ছা, তো প্রশ্ন তো তুমি তৈরি করছো, বলো তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাইব্রিড এন্ড ইনব্রিড? হাইব্রিড আর হচ্ছে স্যার হাইব্রিড হচ্ছে আহ, দুইটা ধান, মানে স্যার উচ্চ যে ফলন, দুইটা গাছের যে ভেরিয়েন্ট, ওই ভেরিয়েন্টটা ক্রস করে, মানে যে সবচেয়ে ভালো যে ট্রেড গুলা, যে ভালো যে ক্যারেক্টারিস্টিক গুলা ওইটা তার মধ্যে থাকে, আলটিমেটলি ক্রস করার আর পরে। ইনব্রিড? এই ব্যক্তিটা শোনো, তুমি যদি এরকম করে বলো তাহলে তুমি কিন্তু নাম্বার পাবে না আসলে, চাকরি হবে না আসলে। আমি যেটা বলি, নাম্বার পাবা, পাস কোনো রকম করে আসবে, কিন্তু পাস করা তো তোমার টার্গেট না, তোমার তো টার্গেট হচ্ছে চাকরি পাওয়া, তাই না? তোমার সংজ্ঞাটা হচ্ছে কি? ফার্স্ট হাইব্রিড ইজ দ্য ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, F1। তুমি যদি যতক্ষণ পর্যন্ত তোমার মুখ দিয়ে F1 বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বের না হবে, ততক্ষণ পর্যন্ত ওটা সংজ্ঞাই হয় নাই। কথা বুঝতে পারছো? তাহলে হাইব্রিডের সংজ্ঞাটা তোমার জানা লাগবে, হাইব্রিডাইজেশনের সংজ্ঞাটা তোমার জানা লাগবে। ওইটুকু যদি না জানো, কোনোদিনই তুমি এটা পার পাবা না। তো তুমি আমাকে বলো তো যে মানে ওই হাইব্রিড তো আমরা বললাম, বাংলাদেশে জিএমও জিএমও প্ল্যান্ট কি কি আছে, কি কি মানে গাছের জিএমও করা আছে বাংলাদেশে স্যার আমরা ইউজ করি? ধানের একটা আছে স্যার, পঞ্চব্রীহি ধান। কি নাম? পঞ্চব্রীহি। জিএমও কি? হোয়াট ইজ জিএমও? জেনেটিক মডিফাইড অর্গানিজম। হ্যাঁ, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, ভেরি গুড। তাহলে তুমি কিভাবে পঞ্চব্রীহিকে জেনেটিক্যালি মডিফাইড বলতেছো? স্যার ওইটা তো নর্মাল যে সব ধান বছরে মানে একবার কাটার পরে তো আর ওইটা ফলন দেয় না, কিন্তু ওইটাতে স্যার 5 বার দেয়, তো ওই অনুসারে। তুমি আমাকে বলো তো ব্রিডিং মেথড গুলা কি কি, মানে কি কি ব্রিডিং মেথড আছে? ব্রিডিং স্পন্টেনিয়াস আছে, ইনডিউসড আছে। আমি মনে করো গেলাম আমেরিকায়, আমেরিকা থেকে একটা ফল পাইলাম, ফলটা মানে খুব ভালো লাগলো, ওই ফলের বীজ নিয়ে আসলাম, বাংলাদেশে লাগাইলাম, বাংলাদেশে ওই ফলটা হইলো। তাহলে এই যে আমি একটা কাজ করলাম, আমিও একটা ব্রিডার, হ্যাঁ, আমাকে এই যে মানে ব্রিডিং আমার যে টেকনোলজিটাকে, এটাকে কি বলবো? ইন্ট্রোডাকশন। তুমি এইটুকু জানো না, ইন্ট্রোডাকশন? তুমি মানে কোন একটা জিনিস ইন্ট্রোডিউস করলা। তুমি রহিম স্যার বিদেশে গেছে, থাইল্যান্ডে গেছে, থাইল্যান্ড থেকে ড্রাগন ফল নিয়ে আসছে, বাংলাদেশে ইন্ট্রোডিউস করছে, সো ইন্ট্রোডাকশন। মাস সিলেকশন, পিওর লাইন সিলেকশন, সিঙ্গেল সিড ডিসেন্ট মেথড, ব্যাক ক্রস মেথড, টেস্ট ক্রস মেথড, হাইব্রিডাইজেশন, দিজ আর কল ব্রিডিং মেথড অন বাংলাদেশ। তুমি তো এই মানে শব্দগুলো তোমাকে জানতে হবে না? তো তোমাকে স্যার আমি যেটা এগুলা বলছি, তো জানি স্যার, টেস্ট ক্রস, না ব্যাক এগুলো ক্রস। জানলে তুমি তাহলে আমার প্রশ্ন কেন, তুমি প্রশ্ন তো, তুমি যদি উত্তর জানলে হবে না, তো তোমাকে প্রশ্ন জানতে হবে যে কোন প্রশ্নের উত্তরে কোনটা, কোন উত্তর দিব। আমার উত্তর সব প্যাডের মধ্যে আছে, আমি উত্তর মানে প্রশ্ন জানি না, তাহলে তো হবে না। আমি তো তোমাকে কি প্রশ্ন করছিলাম, প্রথম প্রশ্নটা কি করছিলাম, কি কারণে বললাম যে ওইটা ক্রপ ইমপ্রুভমেন্ট বা ব্রিডিং মেথড গুলার সিস্টেম কি, কিভাবে তোমার ইয়ে হয়, ইন্ট্রোডাকশন মেথডটাকে কি কি বলা হয়? তুমি একটু বলো তো ব্যাকক্রস মেথডে রিকারেন্ট প্যারেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়? স্যার ব্যাক ক্রস আর টেস্ট ক্রস আছে স্যার। ব্যাক ক্রস এর মানে স্যার F1 জনক যে স্যার ডমিনেন্ট প্যারেন্টস আছে ওইটার সাথে cross। তাহলে রিকারেন্ট রিকারেন্ট কোনটা? রিকারেন্ট স্যার F2 জনক। এফ F2 জনক মানে F2 জনক। F1 তুমি উত্তর ঠিকই ছিলা, কনফিডেন্স লেভেলে ঘাটতি আছে, মানে অ্যান্সারটা ক্লিয়ারলি জানো না। মানে পরের জেনারেশন, যেটা প্রথম যেটা তৈরি হলো, এটাকে আমরা রিকারেন্ট করে 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 আমরা আগাবো, অথবা ডমিনেন্ট ডমিনেন্ট প্যারেন্টটাকে তুমি ই করে আগাবা। এই যে তুমি ডমিনেন্টটাকে তুমি ডমিনেন্টটা F1 এর সাথে ক্রস করতে হবে। তুমি এই যে জিনিসগুলো, তথ্যগুলো ক্লিয়ারলি জানতে হবে যে কোনটাকে আমরা রিকারেন্ট বলবো। এবার জিহাদ, তুমি আমাকে একটু বলো তো যে আমরা যে তোমার
ভাত খাই। তো তোমার ভাতের মধ্যে কি থাকে যেটা রুটির মধ্যে থাকে না, যে কারণে আমরা ডায়াবেটিস রোগীদেরকে ভাত খাইতে মানা করি? স্যার ভাতের মধ্যে তো থাকে স্যার শর্করা। তো রুটির মধ্যে তো আর শর্করা আছে না? জি স্যার আছে। ভাতে কি আছে যে কারণে ডায়াবেটিস রোগীদেরকে খাইতে নিষেধ করা হয়? স্যার ভাতের যে শর্করাটা এটা স্যার প্রচুর পরিমাণে ভাঙ্গে আর কি স্যার, তাড়াতাড়ি হচ্ছে শরীরে এটা এটা শোনো, আমি তোমার কাছ থেকে এটা সিআরএস গ্লুতে শব্দ হয়। শুনতে চাচ্ছি। তুমি এগুলা আউল ফাউল গল্প করে লাভ নাই। জিআই, গ্লাইসেমিক ইন্ডেক্স, ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স হাই, আর তোমার এর ক্ষেত্রে হুইটের গ্লাইসেমিক ইন্ডেক্স লো। এখন তোমাকে যদি বলি লো গ্লাইসেমিক ইন্ডেক্স, লো জিআই সমৃদ্ধ একটা চালের জাতের ধানের জাতের নাম বলো। লাল চাল, কিন্তু চালের নাম জানি না। অবভিয়াসলি লাল চাল, কিন্তু আমি জাতের নাম জিজ্ঞেস করতেছি। সব ধরনের লাল চালেই জিআই খুব কম, এটা খুবই ভালো অ্যান্সার, কিন্তু আমি তোমাকে স্পেসিফিকলি জাতের নাম বলতেছি যে লো জিআই রাইস। ধান 105, ধান 105-এর জিআই খুবই কম। তো এটা তোমার, আমি তোমাদের যখন পড়াইছি যে ধানের জাতের নামগুলো তোমাকে বলতে হবে। তো তুমি তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো জিহাদ? স্যার রাজশাহী ইউনিভার্সিটি, পড়াশোনা শেষ হয়নি এখন স্যার। কোন কোন ইয়ারে আছো? স্যার ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ারে আছো। তোমার কথাবার্তা বলার কনফিডেন্স লেভেল খুবই পোর। কনফিডেন্স বাড়াইতে হবে। তুমি ইয়ে করতে হবে, মানে নতুন যত যা যা আছে সেগুলো সব শিখতে হবে। তুমি আমাকে বলো যে গাছের মধ্যে যে মাইট হয়, হয় কিনা মাইট? মাইটকে মারার জন্য আমরা কি ব্যবহার করি? স্যার মাইট তো এটা ইনসেক্ট, এটা অনেকভাবেই হচ্ছে এটা দমন করা যায় আমার কথা হইতেছে ইনসেক্ট বায়োলজিক্যাল। মারার জন্য আমরা ব্যবহার করি ইনসেকটিসাইড। খেয়াল করো, ইনসেক্ট মারার জন্য ইনসেকটিসাইড, ফাঙ্গাস মারার জন্য ফাঙ্গিসাইড, মাইট মারার জন্য কি ব্যবহার করি? স্যার মাইট এটা চিনতে পারছেন স্যার। মাইট মারার জন্য আমরা ব্যবহার করি অ্যাকারিসাইড। সো এই যে তোমার এই তথ্যগুলো তোমার মানে ইয়ে করতে হবে, তোমার জানতে হবে, না জানলে আর কথা বলার ইয়ে তোমাকে তোমাকে তো মানে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি শেষ, মানে তোমার জীবনে আর কোনো আশা ভরসা নাই। অনার্স ফাইনাল ইয়ারের পর একটা টকবকে তরুণ, তোমার মধ্যে একটা উচ্ছ্বাস থাকবে, তোমার সেটা নাই। উচ্ছ্বাস মানে তোমাকে এখানে আনন্দ করতে বলি নাই, তুমি মানে ঝিমায় যাচ্ছ, এই টাইপের অবস্থা। না স্যার, আসলে বেসিকটা একটু স্ট্রং করতে হবে তো। স্যার এই আমি জিনিসগুলো প্রথম তোমার জনকে। পিছনে, আচ্ছা হ্যাঁ, তোমার পিছনে একটা ম্যাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, জি তোমার স্যার। পিছনে ম্যাপের মধ্যে আমাকে ফিজি দেখাও তো, ফিজি কোথায় আছে? একটু ঘুরে বসে ফিজিটা কোথায় আছে দেখাও। ইজি। ফিজি। ইজি স্যার, ওটা এভাবে বুঝে দেখি হ্যাঁ, ম্যাপটা স্যার কিছু কেন স্যার ওইভাবে বুঝি নাই তো স্যার। এত ম্যাপটা বড় একটা ম্যাপ পিছনে ঠিক টানা আছে রাখছো কি জন্য? এই ম্যাপটা স্যার, পিছনে টানা ওইটাকে রাখছো ওই কি যে জন্য? বিভিন্ন কয়েকদিন আগে স্যার অনেকগুলা চ্যানেল আছে না স্যার, ওইগুলা স্যার একটু খুঁজে খুঁজে দেখতেছি। তুমি আমাকে ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজ কোন দিকে দেখাও তো ম্যাপে। ওয়েস্ট ইন্ডিজ তো স্যার আমেরিকার দিকে হয়। ওয়েস্ট ইন্ডিজ বলতে স্যার কোনো দেশ এইদিকে আছে? হয়। ওয়েস্ট ইন্ডিজ না বলতে কোনো স্যার, দেশ আছে? না স্যার, এটা একটা প্রদেশ আমেরিকা, প্রদেশ? উত্তর আমেরিকা, আইল্যান্ডের মতো স্যার। ক্লিয়ার অ্যান্সার বলতে হবে যে স্যার ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে অনেকগুলা দেশ, দ্বীপরাষ্ট্র, যে দ্বীপরাষ্ট্রের সমষ্টিকে একসাথে ওয়েস্ট ইন্ডিজ বলা হয়। যেমন বার্বাডোস, তারপরে হচ্ছে তোমার গ্রানাডা, হ্যাঁ, তারপরে এই যে আরো এরকম কয়েকটা দেশ আছে যেগুলোকে একসাথে তোমার আহ ইয়ে বলা হয়, তোমার ওয়েস্ট ইন্ডিজ বলা হয়। ফিজিটা হচ্ছে তুমি দেখবা অস্ট্রেলিয়ার নিচে তোমার ফিজি ইয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়ার নিচে তোমার ফিজি একটা দ্বীপ। তুমি হ্যাঁ, এই জন্য তুমি মনে করো তোমার আঙ্গুল যদি যায় ওদিকে, আমি তোমার আগেই বুঝে ফেলবো যে তুমি কতটুকু জানো। হ্যাঁ, আর দেখতে হবে না। শোনো, এই যে এটাই বলি যে তোমার তথ্য চারপাশে আছে, তুমি তথ্য সাজায় রাখছো, তথ্য দেখতেছো, একদম তোমার মাথার মধ্যে ভাসতেছে, কিন্তু পারতেছো না কিছু, ঘোড়ার ডিম লাড্ডু গুড্ডু। এই লাড্ডু গুড্ডু দিয়ে হইতো না, বুঝছো?
মানে তথ্য, তুমি এই ম্যাপটা, একটা ম্যাপ পড়ার জন্য একজন বিসিএস ক্যান্ডিডেটের জন্য 2 দিন এনাফ। একজন চাকরি প্রার্থীর জন্য 2 দিনে এই ম্যাপ আমি শেষ করে ফেলবো। আমার ছোট ছোট দ্বীপরাষ্ট্রগুলো কোনটা, আমার মানে ইয়েগুলা কোনটা, প্রণালীগুলা কোনটা, পৃথিবীর কোন দেশের সাথে কোন চুক্তি হয়েছে, কোন দেশে যুদ্ধ চলতেছে, এই লাইন কেটে গেলে সবাই জয়েন করবে আজকে। কিন্তু যে ক্লাসগুলো নিচ্ছে এই ক্লাসগুলো জীবনেও কোথাও পাবা না। এই পৃথিবীর মানচিত্র আমি ছিঁড়ে ফেলে দেবো 2 দিন পরে। নো টানাটানি, ঝুলাই রাখতে হবে না, তোমার ফাঁসির মঞ্চে ঝুলাই রাখার আমার কোনো প্রয়োজন নাই। একটা করে পড়বো, ছিঁড়ে ফেলবো এই ম্যাপ। আর আমি তোমাকে বললাম যে তুমি মানে 5 দিনের মধ্যে এই শেষ করবা। এই বিশ্বকাপ খেলা চলতেছে, 48টা দেশ, কোনটা কোন ইয়ের মধ্যে আছে, মহাদেশে আছে, কোনটা কোথায় অবস্থিত, সবকিছু দেখে শুনে এই সবাই জয়েন করবা। ক্লাস 1 মিনিট আছে, সবাই জয়েন করবা।